নিশ্চয়ই বেরোবে এবং বেরোচ্ছে। আজকে আমরা পৃথিবীর লিবিয়া, ইজিপ্ট, তিউনিসিয়া এগুলোর ঘটনা আমাদের সামনে তো আছে। পূর্বাশা, আমরা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করি যে ব্রহ্মপুত্র উপত্যকায় ও বরাক উপত্যকায় দুই ধরনের রাজনীতি হয়। তোমার মতামত কি? দেখো সৌমিত্রদা, দুই জায়গায় ব্রহ্মপুত্র ভ্যালি আর বরাক ভ্যালি দুই জায়গায় পলিটিশিয়ানস আছে আর পলিটিক্স দু জায়গায় আছে। কিন্তু দেখা যাচ্ছে যে গত কয়েক বছরের মধ্যে ব্রহ্মপুত্র ভ্যালিতে মানে বরাক ভ্যালির থেকে ওখানে বেশি উন্নয়নমূলক কাজ হচ্ছে আর কি। আমি যেটা বরাকে দেখা যায় না। হ্যাঁ, যেটা বরাকে দেখা যায়। হ্যাঁ, উন্নয়নটা হয় না। কি নীলোৎপল ঠিক আছে নাকি? হ্যাঁ, কথাটা ঠিক। আসলে রাজনীতির মধ্যে তো পার্থক্য হয় না, সব জায়গায় রাজনীতি তো রাজনীতি। কিন্তু এটা সত্যি কথা যে আমরা এখন পর্যন্ত ব্রডগেজ আমরা আমাদের এখানে আসেনি। তাছাড়া আমরা যে সময় আমরা গুয়াহাটি যেতে হলে আমাদের যে জায়গায় 12 ঘন্টা মানে আমরা মানে গিয়ে পৌঁছে যেতে পারি, এখানে আমাদের কোনদিন 20 ঘন্টা কারো 30 ঘন্টা। এবং আমরা যোগাযোগ ব্যবস্থার দিকে এত আমরা মানে অনুন্নত যে আজকে এখন যদি কেউ একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে এবং ওকে যদি বাইরে নিয়ে যেতে হয় এবং দুর্ভাগ্যবশত ওই দিন যদি আকাশপথটা বন্ধ থাকে, তখন অবস্থাটা কি হবে তা এমনিতেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার কথার সূত্র ধরেই আমি ওই বেদকে বলছি যে এখানে তো রাজনীতি হচ্ছে, এখান থেকে আমরা লোকসভায়, বিধানসভায় সমস্ত আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি, কিন্তু সেখানে উন্নয়নটা কেন হচ্ছে না? সৌমিত্রদা, তোমার এই একটা কথাটা আমি মার্ক করে রাখছি, সেটা হলো প্রতিনিধি। তারা কি সত্যিকারে আমাদের প্রতিনিধিত্ব করছে যেখানে আমরা ওদেরকে পাঠাচ্ছি? নীলোৎপল বলছে এখন পর্যন্ত আমাদের ব্রডগেজ হয়নি, আমাদের মহাসড়ক হয়নি। আমি বলছি শিলচর করিমগঞ্জের যে সংযোগকারী রাস্তা, সেটার কি এখন পর্যন্ত ভালো অবস্থা আছে? সেটা আজ পর্যন্ত এখন হয়তো করিমগঞ্জ যেতে হলেই আমাদের দুদিন আগে থেকে প্ল্যানিং করতে যেতে হয়। অনেক সময় ট্রেন বন্ধ হয়ে যায়, বাস বন্ধ হয়ে যায়, বিশ্বাস মতো সুমো থাকলো এটাও না থাকতে পারে। প্রত্যেক দিন একটা সড়ক দুর্ঘটনার ব্যাপার থেকে যায় সেখানে। তো উন্নয়নটা হচ্ছে কোথায়? রাজনীতি তো স্রেফ রাজনীতির কারণেই হয়ে যাচ্ছে। রাজনীতিটা যে ওয়েলফেয়ারের জন্য হবে, মানুষের ভালোর জন্য হবে, সেটার দিকে তো কেউ নজর দিচ্ছেন না। তো ওরা আমাদের প্রতিনিধিত্ব করছেন কোন দিকে বা কিভাবে করছেন, সেটা আমার প্রশ্ন। এবং আমি একটু কথা বলছি, ওনারা যখন সুযোগ পান সেই সুযোগটা ওনারা কাজে লাগান না। একটা কথা বলার আমরা বুঝতে পারি যে এখানে এসে ওনারা অনেক কথাই বলেন যে আমরা এই করব সেই করবো, এবং নির্বাচন এসেছে আমরা 21 মাস থেকে অনেক কিছু শুনতে পারবো। কিন্তু আমি বুঝতে পারছি না যে অসুবিধাটা কোথায়। ব্রহ্মপুত্র ভ্যালিতে আমরা বিধানসভায় ওনারা যান, গিয়ে ওনার মুখ থেকে বরাক উপত্যকা বিষয়ে কোনো কথা আজকে পর্যন্ত উঠে আসেনি। আর যদি উঠে আসছে, যদি বলেন যে আমরা বলেছি, কাজ হলো না কেন? কারণ ওনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন। আর ওই কথাটা বলছে, ওটা সঠিক করতে যদি ওরা নিজেকে প্রতিনিধি মনে করেন, ওনাদের একটা উচিত এবং ওনাদের একটা দায়িত্ববোধ থাকা উচিত যে আমাদের এই বরাক উপত্যকার জন্য কিছু কাজ করা। হ্যাঁ, অনেক ঠিকই বলছো যে অনেক সময় আমরা পত্রপত্রিকায় বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে অনেক বিধায়ক এখান থেকে নির্বাচিত হওয়ার পরও বিধানসভায় গিয়ে মুখ খুলেন না। তো আমি ওই মধুমিতা, তোমার অভিমত জানতে চেষ্টা করবো যে আজকের এই ইন্টারনেট যুগে বেদ বলছিল যে শিলচর থেকে করিমগঞ্জ যাওয়াটা এর আগের দিন প্রস্তুতি নিতে হয় যে আমি কোন সময় রওনা দেবো আর কোন সময় পৌঁছাবো গিয়ে। তোমার অভিমতটা কি? আজকের যে আমাদের মানে প্রমুখ যে ডিসকাশনের টপিক, যেটা যুবকদের, এখানে আমি বলবো যে যুবকদের রাজনীতিতে আসার এখানে দরকার। আমরা যে রাজনীতিতে আসি, আমরা আমাদের প্রবলেম জানি, আমরা সেই প্রবলেম থেকে যদি সলিউশন চাই আমাদেরই এগিয়ে আসতে হবে। আজকে রাজনীতিতে যুবকদের না আসার যে প্রবল দুটা কারণ, প্রথম কারণ যে অনেক যুবকদের সেই উৎসাহ নেই যেটা বলা হয়, আর দ্বিতীয় হলো গিয়ে আমরা সেই সুযোগটা পাই না। কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে যুবকদেরকে সেই অপরচুনিটি দেওয়া হলে আমাদের যে অভিজ্ঞতা সেই রাজনীতিকরা আছেন, বয়স্ক রাজনীতিকরা, ওদের এখানে থেকে আমাদেরকে সেই দিকটা দেখিয়ে দেওয়া উচিত। ওদের কথা মতামত নিয়ে যদি যুবকরা এগিয়ে আসে, সেই প্রবলেমগুলির সলিউশন ভালোভাবে পাওয়া যাবে। আচ্ছা, এই বিষয়ের উপর সবাই মতামত তুলে ধরলো। তো পরের প্রশ্নে যাচ্ছি যে খুব চর্চিত বিষয়, যেটা যে পরিবারতন্ত্র রাজনীতি বরাক থেকে ভারতবর্ষের সমস্ত জায়গাতেই আমরা দেখতে পাই। আমরা বেশি দূর ভারতবর্ষের জাতীয় রাজনীতি নিয়ে বিশেষ আলোচনা করছি না, আসামের রাজনীতি বা বরাকের রাজনীতি নিয়ে বলবো যে নীলোৎপল, তোমার অভিমত কি পরিবারতন্ত্রের রাজনীতি নিয়ে? না, কথাটা হচ্ছে একজন মানুষ, আমার বাবা একজন পলিটিক্যাল লিডার বলে আমি রাজনীতিতে আসবো না। হ্যাঁ, কারণ এটা গণতন্ত্র এবং গণতন্ত্রে সবাই পার্টিসিপেট করতে পারে।
তো আমার বাবা যদি একজন পলিটিক্যাল একজন লিডার থাকেন তো আমি এখানে আসতেই পারবো, এবং আমার জন্য একটু সুবিধা হবে। সুবিধাটা হচ্ছে এখানে যে আমি আমার ছোটবেলার থেকেই আমি রাজনীতিকে এবং রাজনীতির আশেপাশে আমি থাকছি, অতএব আমি এই রাজনীতিতে কুটিনাটি যেগুলো জ্ঞান আছে ওগুলো আমি মানে অন্যদের তুলনায় একটু বেশি পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এবং কিছু কিছু লোক বলেন যে আমাদের পরিবারতন্ত্র রাজনীতি এবং বিষ বা মানে অনেক লোক খেতে বেড়ায় যে ওরা, কিন্তু আমার কথাটা হচ্ছে একটা মানুষের যদি যোগ্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, একটা মানুষের যদি নিজের মানে নিজেকে নিজে এইখানে নিয়ে পৌঁছে দেওয়ার মতো, বা একজন আমাদের যারা মানুষ আছে সাধারণ মানুষের কথা তোলার যার বা ওইখানে নিয়ে পৌঁছানোর যার ক্ষমতা আছে, ও যে কোনো মানুষই হোক, ও একজন নেতারই ছেলে হোক আর সে একজন সাধারণ ছেলেই হোক, ওকে রাজনীতিতে আসা উচিত। এবং কোনো কোনো সময় যদি আমি মানে কেউ যদি একজন নেতার ছেলে বা নেতার মেয়ে হয়ে যদি রাজনীতিতে এসে যায় এবং এইটাকে যদি আমরা পরিবারতন্ত্র বলি, তাহলে আমার মনে হয় না যেটা একটা মানে এটা সুস্থ বিষয়, বা মানে আমার একটু মানে ওইখানে একটা দ্বিমত আছে। দোষের কিছু নেই, তাদের কোনো দোষের নেই এবং তাদের তোমার কথা ধরে আমি বলছি যে তুমি বলছো যে যদি তার মধ্যে যোগ্যতা দেওয়ার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে তাহলে রাজনীতিতে আসা উচিত। কিন্তু তাহলে বেদ তোমার কাছে বলবো যে অনেকেই দেখা যায় যে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, যোগ্যতাও নেই, দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, গ্রাসরুট লেভেলের কর্মীদেরকে চিনেন না, চিনতে চেষ্টাও করেন না, কিন্তু ধপ করে এসে বাবার স্থান দখলের জন্য রাজনীতিতে আসছেন। তোমার অভিমত কি? আমার অভিমত এই ব্যাপারে একটাই জিনিস বলবো যে আমরা হয়তো ভারতবাসী হিসাবে আমরা হয়তো পরিবারতন্ত্রকে কোনো না কোনো রকম ভাবে সাপোর্ট করি, আমরা সেটাকে সমর্থন জানাই, কিন্তু খুবই দুঃখের বিষয় হবে যদি গণতন্ত্রে ওই পরিবারতন্ত্রের ব্যাপারটা চলে আসে। হ্যাঁ, আমি এখন বলতে চাইছি যে মানে আইনত একজনকে তো আটকানো যাবে না যে টিকিট, এটা পার্টির মতামত যে একজন মানুষকে টিকিট দিবে কি দেবে না। ইলেকশনে কাউকে ওর পছন্দ হয়ে গেছে এই ক্যান্ডিডেটই দাঁড়াবে, এখন ম্যাটার করে না যে ও একটা রাজনৈতিক পরিবারের না একজন জনসাধারণের মধ্যে কোনো একজন। বেসিক্যালি দেখতে গেলে এটা রাজনৈতিক দলগুলোর উপরে যে ওরা ওদের কিরকম ক্যান্ডিডেট সিলেকশন করছে। তাছাড়াও আমাদের সংবিধান আমাদেরকে এতটুকু ক্ষমতা দিয়ে রেখেছে যে ভারতবর্ষে মাল্টি পার্টি সিস্টেম, যদি কেউ সঠিকভাবে মানুষের প্রতিনিধিত্ব করতে চায় তো সে একজন